আরে হলোটা কি? এটা আবার কোন ধরনের ব্যাপার স্যাপার ঘটলো? আরে আমাদের গ্রামের 2টো দিন ধরে দেখছি সূর্য ডুবছে না, অন্যদিকে তোমাদের গ্রামে 2টো দিন ধরে সূর্য উঠছে না। আর বলো না, আমার মা হলো রাতকানা মানুষ, সে রাতে চোখে দেখতে পায় না। এদিকে 2টো দিন ধরে আমার বেজায় খারাপ অবস্থা হয়ে গেছে, মা ঘরের কোনো কাজকর্ম করতে পারে না। এটা কিভাবে কি ঘটলো বলো তো? এমন ধরনের ঘটনা আমি আগে কোনো দিন দেখিনি। এমনটা কখনো হয়? আমাদের গ্রামে দিন আর তোমাদের গ্রামের রাত। দেখি তোমাদের গ্রামে একটু যাব, 2 দিন ধরে সূর্যের মুখ দেখতে পাই না। আরে 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 হলোটা কি? তুই আবার দিনে দুপুরে এভাবে আছাড় খাচ্ছিস কেন? কি হয়েছে? কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। আমি তোমাদের গ্রামে প্রবেশ করতে পারছি না তো, কেমন যেন এই মাঝখানে একটা বাধার মতো মনে হলো। এটা আবার কেমন কথা? তাহলে কি আমরা এক গ্রামের মানুষ অন্য গ্রামে প্রবেশ করতে পারবো না? মনে তো হয় না, মনে হচ্ছে 2 গ্রামের মাঝে অদৃশ্য একটা কাঁচের দেওয়াল তৈরি করে দেওয়া হয়েছে। কি যে করবো, মাথায় কোনো কাজ করছে না। যা যা যা, তুই বাড়িতে যা, আমিও দেখি কি করা যায়। কোনো উপায় খুঁজে পেলে আমাকে বলিস। ওমা, আর তো ভালো লাগছে না। রাত হচ্ছে না কেন? এত বড় দিন আমি কোনো দিন দেখিনি, আমি ঘুমাতেও পাচ্ছি না। ঘুমোতে পারছিস না মানে? যা ঘরে গিয়ে ঘুমিয়ে থাক। না ঘুমানোর কি আছে এখানে? আমরা কি ঘুমাচ্ছি না? তোর রাত ছাড়া ঘুমাতে কি মজা লাগে নাকি? রাত ছাড়া ঘুমাতে গেলে মনে হয় দিনেই ঘুমিয়ে আছি। এত আলো সহ্য হয় না, এমন হলো কেন মা? কি জানি কার নজর পড়েছে আমাদের গ্রামের উপরে, হয়তো কোনো অভিশাপ লেগেছে। শুনেছি আমাদের পাশের গ্রামে নাকি 2 দিন ধরে রাত। 2 দিন ধরে রাত মানে? তাহলে তো খুব মজা। আমি দিনে এখানে থাকবো আর রাতে গিয়ে ও গ্রামে ঘুমিয়ে থাকবো। হ্যাঁ হয়েছে, তুমি যে কিভাবে ঘুমোবে সেটা জানা নেই। 2 গ্রামের মধ্যে এক অদৃশ্য দেওয়াল রয়েছে। ওই দেওয়াল পেরিয়ে এই গ্রামের মানুষ অন্য গ্রামে বা অন্য গ্রামের মানুষ এই গ্রামে প্রবেশ করতে পারছে না। তাহলে কি হবে মা? আমাদের গ্রামে আর কখনোই কি রাত আসবে না? আমাদের গ্রামটা এমন হয়ে গেল কেন? যদি রাত না হয় তাহলে সূর্যের তাপে আমাদের সম্পূর্ণ গ্রাম ধ্বংস হয়ে যাবে। জানি না রে বাপ, আমাদের কপালে যে কি আছে কে জানে। তবে উপরওয়ালা যা করেন আমাদের ভালোর জন্যই করেন। এদিকে আমার একটুও ভালো লাগছে না, আমি ঘুমাতে পারছি না। 2 দিন ধরে আমার মাথা চক্কর দিচ্ছে, শরীরটা মনে হচ্ছে অসুস্থ হয়ে চলেছে। এই যা তো এখান থেকে, ঢং করিস না। এমনিতে আছে এক যন্ত্রণায়, তা অন্যদিকে একের পর এক যন্ত্রণা দিয়েই চলেছে আমাকে। অরেঞ্জ, ও অরেঞ্জ, ওই গেলি তুই? এদিকে আয়, আমাকে একটু বাইরে নিয়ে যা। আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। আর কত ডাকাডাকি করবে বলো তো মা? তোমার যন্ত্রণায় আমি তো এবার দেখছি শেষ হয়ে যাব। 2টো দিন ধরে তুমি আমাকে একটু শান্তি দিচ্ছ না। বুড়ো হয়ে গেছি বলে এখন বোঝা হয়ে গেছি, তাই না? যখন আমি সুস্থ ছিলাম তখন তো তোকে লালন পালন করে বড় করেছি, এখন আমাকে বোঝা ভাবছিস? এই তোমার এক কথা, সারা দিন রাত শুধু এই এক কথাই বলো। তুমি চোখে দেখতে পাও না, তুমি চুপচাপ বসে থাকো। তোমার এই এত বাইরে বের হওয়ার কি দরকার? দেখতেই তো পাচ্ছ গ্রাম একটা ঝামেলার মধ্যে আছে। ঝামেলার মধ্যে তুই কি একা আছিস নাকি? গ্রামের অন্যরাও তো আছে। তোর এত সমস্যা কোথায়? হয়েছে তো, এখন আর এমন কথা বলো না। চলো, কোথায় যাবে তুমি? চলো, তোমাকে আমি নিয়ে যাচ্ছি। তারপর রান্না বান্না করতে হবে, তোমাকে খাবার দিতে হবে। যা একটা কাজ করেছেন না আপনি, আপনার জবাব নেই। আপনি এত ভালো একটা কাজ করতে পারবেন আমার কখনো বিশ্বাস হয়নি। আমি তো আগেই বলেছিলাম, আমার শক্তি সম্বন্ধে কখনোই সন্দেহ প্রকাশ করবে না। আমার শক্তি সম্বন্ধে কারোর কোনো ধারণাও নেই। আগে যতটুকু সন্দেহ ছিল এখন তার এক ফোঁটাও নেই। এক গ্রামে দিন অন্য গ্রামে রাত করে রাখা কি মুখের কথা নাকি? বড় বড় সাধুরাও এমন ধরনের কাজ করতে পারে না। এবার বলো, তুমি খুশি হয়েছো কিনা? যদি তুমি খুশি হও
তাহলে এবার আমার দক্ষিণাটা আমাকে দিয়ে দিতে পারো। আমি এমনি এমনি ঝুঁকি নিয়ে এত বড় একটা কাজ তো করিনি, তাই না? আরে আপনার টাকা নিয়ে কি আমি পালিয়ে যাচ্ছি নাকি? আমি তো বেশ মজা পাচ্ছি। 2 গ্রামের মানুষ কেমন নাস্তানুবোধ হয়ে গেল। আপনাকে আমি অবশ্যই টাকা দেব, টাকার সাথে বকশিসও দেব। আপনি আমাকে খুশি করে দিয়েছেন। তাহলে তো আর কথাই নেই। ভাগ্যিস আপনার দেখা আমি পেয়েছিলাম, তাই এমন একটা কাজ করবার সৌভাগ্য আমার হলো। না হলে শুধু শুধু এমন কাজ করে কোনো লাভই তো আমি পেতাম না। এই কথাগুলো তো আমার বলা উচিত। আমি চেয়েছিলাম এই 2 গ্রামের মানুষদের সাহায্য করতে। এবার আমি ভালোভাবে সাহায্য করতে পেরেছি আপনার মাধ্যমে। এবার দেখুন ধীরে ধীরে কি হয়। 2 গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হবে। দিন ছাড়া রাত কোনোভাবেই সম্ভব নয়। আমি তো চাই, এটাই চাই। এদিনের অপেক্ষাতে কতদিন ধরে ছিলাম। এবার আমি ওদেরকে হাড়ে হাড়ে বোঝাবো দুঃখ কষ্ট কাকে বলে। আমাকে অপমান করার সাহস ওরা আর কোনোদিন পাবে না। আমি চাই এ 2 গ্রামের মাঝে শুধু আমি বেঁচে থাকবো, আর কেউ নয়। বাবা, একটা অঘটন ঘটে গেছে। আমি তো জানতে পেরে গেছি এই দিন এবং রাতের আসল রহস্য কি। বাবা, তুমি কিছু একটা উপায় বের করো, না হলে এই 2 গ্রামের সবাই মরে যাবে। কি হয়েছে? তুই কি জানতে পেরেছিস আমাকে বল। বাবা, ওই যে আমাদের 2 গ্রামের মাঝে একটা বুড়ির ঘর রয়েছে না, যার সাথে 2 গ্রামের কেউ কথা বলে না, এসবের পেছনে বুড়ি আছে। কি বলছিস তুই? তুই যা বলছিস সত্যি বলছিস তো? তুই কিভাবে এত কিছু জানতে পারলি? আমি সত্যি বলছি বাবা। আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম, দেখলাম বুড়ির ঘর থেকে হাসির শব্দ আসছে। আমি গিয়ে কান পাততেই দেখলাম এক সাধুর সাথে বুড়ি এসব আলোচনা করছিল। বাবা, যা করবা তাড়াতাড়ি করো, সাধু কিন্তু বেশ শক্তিশালী। সবকিছু যখন এভাবে প্রকাশ হয়ে গেল, তাহলে ওই বুড়ি আর নিস্তার পাবে না। ওই বুড়ি আমাদের উপরে জেদ দেখিয়ে আমাদের এমন সর্বনাশ করবার চেষ্টা করছে। কিন্তু কিন্তু ওই বুড়ি এমন কাজ করছে কেন বাবা? আমাদের উপরে বুড়ি কিসের এত রাগ? আর ওই বুড়ির সাথে সবাই কেন কথা বলছে না? সেসব জেনে তোর কাজ নেই। আমি যাচ্ছি, হারেন্দ্রর সাথে কথা বলতে হবে। তারপর ও আর আমি মিলে বুড়ির বাড়িতে যাব। বুড়িকে বোঝানোর চেষ্টা করব, না হলে আর কোনো উপায় খুঁজে পাওয়া যাবে না। যা করবার তাড়াতাড়ি করো বাবা। আমার কিন্তু একদম সুবিধের মনে হলো না ওই সাধুটাকে। সাধু টাকা নিয়ে চলে গেছে। আমার বিশ্বাস ওই সাধু আবার ফিরে আসবে। দেখো বুড়িমা, তোমার সাথে আমরা কিছুই করিনি। যারা করেছে তারা এখন অনেকেই বেঁচে নেই। তবুও তুমি আমাদের উপরে এখনো রেগে আছো কেন? রেগে থাকবো না তো কি? তোরা আমার কোনো কাজে লাগিস? আমি এখানে একা একা থাকি। আমার কত সাহায্যের প্রয়োজন হয়, কেউ আমার সাথে দুদণ্ড কথা পর্যন্ত বলে না। কথা বলো না, কারণ তুমি রাগারাগি করো। গ্রামের মানুষজন তোমাকে ভয় পায়, সেই কারণে তোমার এই দিকটায় কেউ আসেও না। তাই বলে তুমি আমাদের গ্রামের এমন ক্ষতি করবে? এমন ক্ষতি করবে মানে? আমি আবার কি ক্ষতি করলাম? আমি গ্রামের কোনো ক্ষতি করিনি। ক্ষতি তুমি করেছো কিনা করনি তা আমরা ভালোভাবেই জানি। আমরা সমস্ত সত্যিটা জেনে গেছি। দয়া করে তুমি আর অস্বীকার করো না। তোরা কিন্তু আবারও আমাকে অপমান করছিস, আবারও মিথ্যে বদনাম দিচ্ছিস আমাকে। আমি বলছি এর ফল কিন্তু ভালো হবে না। আমি একবার সমস্ত কিছু মেনে নিয়েছি, আর একবার যে মেনে নেব এমনটা ভাবিস না। আর বুড়িমা, তুমি অযথাই রেগে যাচ্ছ। আমরা তো তোমার সাথে এখানে তর্ক করতে আসিনি, তোমার সাথে নিশ্চিন্তে দুটো কথা বলতে এসেছি। দেখো তো গ্রামের অবস্থা। একটি গ্রামে সূর্য উঠছে না, আরেকটি গ্রামে সূর্য ডুবছে না। এমন ধরনের কাহিনী আগে কখনো কেউ দেখেছে? আশ্চর্য, তোরা বারবার একই কথা কেন বলছিস? কি হয়েছে না হয়েছে সে তো আমি দেখতেই পাচ্ছি। আমাকে বলবার কি আছে? আমি এসবের সাথে জড়িত নই। তোরা এখান থেকে চলে যা, চলে যা বলছি। আমাকে একাই থাকতে দে। তুমি একা থাকবে কেন? তোমাকে সবাই ভয় পায় বলে তোমার সাথে কথা বলে না বলে? তা বলে তুমি যে আমাদের গ্রামের বাইরের লোক তা তো নও। আমি আর একটা কথাও শুনতে চাই না। যাবি তোরা এখান থেকে, যাবি?
নাহলে এই লাঠি দেখেছিস, এই লাঠি দিয়ে পিটিয়ে তবে তোদেরকে বিদায় করব। কি গো, তুমি নাকি সেই বুড়ির কাছে গিয়েছিলে? রিশান আমাকে বলল। কোনো লাভ হলো নাকি? এই ব্যাপারটা কেন ঘটেছে? যতদূর বুঝলাম তাতে বোঝা গেল যে বুড়ির এই দুই গ্রামের উপরে বেশ রাগ আছে। তাই বুড়ি কোনো এক সাধুর সাহায্যে আমাদের এই দুটো গ্রামকে এমন করে দিয়েছে। তাহলে কি এই দুটো গ্রাম আবার আগের মতো করা সম্ভব হবে না? মনে তো হলো না। আমি আর হারেন্দ্র মিলে বুড়িকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, তবে বুড়ি শুনতে নারাজ। তিনি কোনোভাবেই আমাদের কথা বুঝতে চাইছে না। এ কি বলছো তুমি? আমার তো ভয় লাগছে। যদি এমন চলতে থাকে তাহলে তো গ্রামের কেউ বেঁচে থাকবে না। তোমরা কেউ কোনো চিন্তা করো না, দেখবে আমি সব কিছু ঠিক করে দিয়েছি। শোনো ছেলের কথা, আমরা নিজেরাই ঠিক করতে পারছি না। আমাদেরকে বুড়ি লাঠি দিয়ে তাড়া করেছে, ও নাকি এসব ঠিক করবে। তুমিও না ছেলেটার কথা ধরে নিয়েছো। ও এসবের কিছু বোঝে নাকি? ও যে বলেছে এটাই তো অনেক। আমি কিন্তু এমনি এমনি বলিনি, আমি কিন্তু সত্য কথাই বলেছি। আমি সব কিছু ঠিক করব, তোমরা দেখে নিও। ওই সাধুকে আমি চিনি, ওই সাধুকে যদি একবার আমি পাই না তাহলে নাস্তানাবুদ করে দেব। অনেক কথা হয়েছে, এবার যাও দুজনে হাত মুখ ধুয়ে এসো, খাবার দেব। আরে সাধু বাবা যে, আসুন আসুন, বসুন। আমি তো আপনার অপেক্ষায় করছিলাম। কত কি ঘটে গেল, আপনি তো কিছুই জানেন না। সে কি, আবার কি ঘটে গেল? নতুন কোনো কাহিনী ঘটেছে নাকি? তা নয় তো কি, গ্রামের সবাই জেনে গেছে যে এ কাজ আমি করেছি। তবে আমি অস্বীকার করেছি। সবাই আমার কাছে এসেছিল, আমি তাদের তাড়িয়ে দিয়েছি। ওদের ওই বিপদে পড়া মুখটা দেখে আমার কতই না আনন্দ হচ্ছিল। যাক, তুমি যে অস্বীকার করেছো এটাই অনেক। কিন্তু ওরা যখন সন্দেহ করেছে, কোনো কিছু না জেনে সন্দেহ করেনি। আমাদের কথাবার্তা যে কোনোভাবে অন্য কেউ শুনে নিয়েছে। এ আবার শুনবে? আমার বাড়ির আশেপাশে কেউ আসতেই চায় না। সবাই আমাকে ডাইনি বলে, বলে আমি নাকি কালো জাদু করে বেড়াই। ধীরে ধীরে তোমার মনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। এ কি, আমার ঘটিটা গেল কোথায়? মাত্রই তো এখানে রেখেছিলাম। ঘটিতে বিশেষ জল রয়েছে। এ কি বে, পুচকে ছেলে, এই এই আমার ঘটি দে, ঘটি দে বলছি। তোর এত বড় সাহস? হ্যাঁ, আমার ঘটি চুরি করেছিস? তোকে আমি ছাড়বো না। ওকে ধরুন, ওকে আটকান, না হলে বিপদ হয়ে যাবে। আমরা যে মিথ্যে কথা বলেছি সেটা ধরা পড়ে যাবে। ওকে তো ধরতেই হবে। আমার ঘটি ওর কাছে রয়েছে, ঘটিতে বিশেষ জল রয়েছে, সেজন্যই আমার শক্তি। এখন কি হবে? সবকিছু তো আবার আগের মতো হয়ে গেছে। চিন্তা করবে না, ওই ছেলের কাছ থেকে আমি ঘটি এনে আবার এ গ্রামের রাত আর অন্য গ্রামের দিন করে দেব। চিন্তা করবেন না। এই ছেলে, তোর এত বড় সাহস? হ্যাঁ, তুই আমার ঘটি স্পর্শ করেছিস? তোকে আমি অভিশাপ করে দিতে পারি, তুই জানিস? এখন তাতে আমার আর কোনো ভয় নেই। আমি এই দুই গ্রামকে আবার আগের মতো করে দিয়েছি। এই দুই গ্রামের দুশ্চিন্তা দূর করে দিয়েছি। তুই কিভাবে ভাবলি যে এতটুকু ছেলে হয়ে তুই এই সামান্য সমস্যা দূর করতে পারবি? ওই ঘটি আমাকে ফিরিয়ে দে। ও ঘটির জল দিয়ে আমি আবার এই গ্রামের রাত অন্য গ্রামের দিন করে দেব। আমি তো কখনোই হতে দেব না। এই ঘটির জল সব আমি ফেলে দেব, তারপর দেখব আপনি কিভাবে এই কাজ করতে পারেন। আমার সাথে চালাকি করিস না, তাহলে কিন্তু তোর এই কঠিন ফল ভোগ করতে হবে। বাচ্চা ছেলে বাচ্চা ছেলের মতোই থাক, বেশি বাড়াবাড়ি করিস না। তাহলে আপনি এই দুটো গ্রামের মানুষের এত ক্ষতি করছেন কেন? আপনি একজন সাধু মানুষ, আপনি তো গ্রামের মানুষদের সাহায্য করবেন, তাই না? অবশ্যই আমি সাহায্য করছি। ওই বুড়িকে আমি সাহায্য করছি, তার দুঃখ দুর্দশা দূর করছি। এতে তোদের সমস্যা কোথায়? দে, আমার ঘটি দে বলছি, ফিরিয়ে দে। আমি দেব না,
বলছি তো আমি দেব না। কোনো কিছুর বিনিময়ে এই ঘটি আপনি পাবেন না। তবে রে, তাহলে তো তোকে এবার কঠিন শাস্তি দিতে হবে, পাকা ছেলে একটা। ছেড়ে দেন, ছেড়ে দেন বলছি। আমার বাবা যদি জানতে পারে না, তাহলে আপনাকে গ্রাম ছাড়া করবে, আর কখনোই গ্রামে ঢুকতে পারবেন না। আগে তুই আমার হাত থেকে বেঁচে দেখা তো। যখন ভালোভাবে বলেছিলাম তখন তো কানে ঢোকেনি। তোকে আমি অবশ্যই শেষ করে ফেলবো। আমার সাথে পাকামি করতে এসেছিলিস, তাই না? বুড়িমা, বুড়িমা, আমাদেরকে বাঁচান, আমাদেরকে একটু সাহায্য করুন বুড়িমা, আমরা আপনার কাছে হাত জোড় করছি। কি হলো কি? আবার কোনো অঘটন ঘটিয়ে এসেছিস? আমি কোনো সাহায্য করতে পারবো না। আমি সাহায্য করার মানুষ নই। তোরা তো আমাকে ডাইনি বলিস, আমি কালো জাদু করে বেড়াই। কালো জাদু করলে কারো সাহায্য করব কিভাবে? দয়া করুন বুড়িমা, আমরা আমাদের ছেলেটাকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেছে আমরা কিচ্ছু জানি না। আপনি একটু খুঁজে দেওয়ার চেষ্টা করুন, আমি জানি আপনি জানেন। এখন খুব কষ্ট হচ্ছে তাই না? কিন্তু সেদিন যখন আমি গ্রামে সবার কাছে সাহায্য চেয়েছিলাম আমার ছেলেটার জন্য, তখন তোরা কোথায় ছিলি? তখন তো আমাকে কেউ তোরা সাহায্য করতে এগিয়ে আসিসনি। কেন? আমি গরিব বলে? সে কি কথা বলছেন আপনি? আমি ঠিক কথাই বলছি। আমার ছেলেটা অসুস্থ, আমি সবার কাছে সাহায্য চেয়েছিলাম, কেউ আমাকে সাহায্য করেনি। সবাই আমাকে অলক্ষী অপয়া বলে তাড়িয়ে দিয়েছিল। শেষে আমার ছেলেটা মারা গেল। আমি কি কম দুঃখ পেয়েছিলাম? সে সবে তো কিছুই আমরা জানি না। আপনি শুধু শুধু আমাদের উপরে এমন জেদ দেখাচ্ছেন। দয়া করে বলে দিন আমার ছেলেটা কোথায়, আমি আমার ছেলেটাকে ছাড়া বাঁচবো না। বাঁচবি, অবশ্যই বাঁচবি, তোরা সবাই বাঁচবি। শুধুমাত্র বুকের ভিতরে তীব্র যন্ত্রণা নিয়ে বেঁচে থাকবি, যেমন আমি এতকাল ধরে বেঁচে আছি, আমার ছেলের স্মৃতিগুলো আঁকড়ে ধরে। আপনি কি মানুষ? একটা ছোট বাচ্চাকে পাওয়া যাচ্ছে না, কোনো অঘটন ঘটে গেলে আপনার ছেলেটার কথা তো একটু মাথায় আনতে পারেন। ওসব আমি পরোয়া করি না। যা, তোদের কপালে যা আছে তাই হবে। আমি কোনো সাহায্য করতে পারবো না, মানে পারবো না। তোরা যা এখান থেকে। হায় হায় রে, আমার কি সর্বনাশ হলো! আমার বাচ্চা, আমার সন্তান, নিশ্চয়ই এটা ওদের কাজ। রিশান, ওঠ বাবা, ওঠ। ওগো, এখন আমার কি হবে? আমার কোলের মালিক, আমার মালিক চলে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে। রিশান, তুই তুই আমাকে ছেড়ে চলে যেতে পারিস না বাবা, তুই আমাকে ছেড়ে চলে যেতে পারিস না। কথা বল বাবা, কথা বল। আমি তোকে আর বকাবকি করব না, কখনো বকাবকি করব না। তুই যা বলবি তাই হবে, আমাদের একটু কথা শোন। যারা আমার কোল থেকে আমার সন্তানকে কেড়ে নিয়েছে, উপরওয়ালা তাদের বিচার করবে। আমি কাউকে ছাড়বো না, কাউকে রেহাই দেব না। শান্ত হও গিন্নি, এর প্রতিশোধ আমি নেবই নেব। আমি কাউকে ছাড়ব না। আমার ছোট বাচ্চাটার উপর একটু দয়া মায়া হলো না ওদের? ও এমন কি কাজ করেছিল যার জন্য ওকে এমন শাস্তি পেতে হলো? ও ছোট মানুষ, ওকে এসবের কিছু বোঝে? ওরা কিভাবে পারলো বলো? একটা ছোট বাচ্চাকে হত্যা করতে ওদের বুক একটু কাঁপলো না? ওরা কি মানুষ? আমি আমার এই ছেলের শরীর স্পর্শ করে বলছি, যারা ওরা এমন হাল করেছে তাদের আমি কোনোভাবেই ক্ষমা করব না, তাদের শাস্তি পেতেই হবে। ভাই এখন ওঠো ওঠো, সমস্ত কিছুর ব্যবস্থা করতে হবে। রিশানকে নিয়ে বাড়ির দিকে চলো। বুড়ি, এবার তুমি খুশি হয়েছো তো? তোমার মনের আশা আমি ধীরে ধীরে পূর্ণ করছি, তুমি আমার দিকটা একটু দেখো। আরে আপনি চিন্তা করবেন না, আপনার যত টাকা সব আমি দেব, কোনো সমস্যা হবে না। আপনি শুধু এভাবে আমার কাজ করে যান। আমি এত খুশি এর আগে কখনো হয়নি। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে আরো খুশি করতে পারি। অবশ্যই চাই, আমি চাই এ 2 গ্রামের একটা বাচ্চাও না বেঁচে থাকুক। সব মায়ের কোল কালি হোক। ওরা আজকে কান্নাকাটি করছিল, আমার যে এত পৈশাচিক আনন্দ হচ্ছিল কি বলবো। বেশ তো, তাহলে তুমি টাকার জোগাড় করো। আমি একে একে এ 2 গ্রামের সমস্ত ছেলে পুলেদের মেরে ফেলছি, আমি কথা দিচ্ছি।
এই দুই গ্রামে একটা ছোট বাচ্চাও বেঁচে থাকবে না। এটাই তো চাই আমি, এই দিনটার অপেক্ষায় তো এতদিন ছিলাম। বাবা, তুই উপরে বসে দেখছিস তো? দেখ, তোর মা তোর মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে। তোর মায়ের যে কষ্ট হচ্ছিল, সে কষ্ট এখন সবাইকে দিচ্ছে সে। এত খুশি হতে হবে না, আমাদেরকে ধীরে ধীরে সমস্ত কাজ করতে হবে। আজকে থেকে প্রতিদিন রাতে এ দু গ্রামের একটা করে বাচ্চা নিখোঁজ হবে এবং সেই নিখোঁজ বাচ্চাকে আমি বলি দেব। এতে তোমারও লাভ, আমারও লাভ, আমার স্বার্থ সিদ্ধি হবে। কোনো সমস্যা নেই, আপনাকে আমি সাহায্য করব প্রতিদিন একটা করে বাচ্চা ধরে দেওয়ার জন্য। প্রয়োজনে আমি ধরে নিয়ে যাব আপনার কাছে। সবাই বলে আমি নাকি ডাইনি, এবার আমি আমার ডাইনির রূপ এদের দেখাবো। তাহলে তো হলোই, তাহলে আমি বলির সমস্ত ব্যবস্থা করছি। প্রতিদিন একটা করে বাচ্চাকে হত্যা করতে হবে, তাহলে আমি আরো আরো শক্তিশালী হয়ে যাব। না না, এভাবে চলতে দেওয়া যায় না। আমি আমার ছেলেকে হারিয়ে ফেলেছি, আমি চাই না গ্রামের অন্য কারোর সন্তান এভাবে হারিয়ে যাক। সন্তান হারানোর যে কি কষ্ট সেটা আমি ভালোভাবেই বুঝতে পারি। কিন্তু এখন আমরা কি করব দাদা? ও সাধু যে বেশ শক্তিশালী, ওর সাথে আমরা কোনোভাবেই পেরে উঠব না। সাধুকে পরে দেখে নেব, আগে ওই ডাইনি বুড়ির একটা ব্যবস্থা করতে হবে। ওর মাথায় সমস্যা, ছেলেকে হারিয়ে পাগল হয়ে গেছে। কিন্তু ওই বুড়িকে তো আমরা মেরে ফেলতে পারি না, তাই না? অবশ্যই পারি। আমার ছোট বাচ্চাকে যখন ওরা রেহাই দিল না এবং গ্রামের সকল বাচ্চাদের যখন ওদের মারতে এত ইচ্ছে করছে, তখন এই বিকৃত মস্তিষ্কের ডাইনি বুড়িকে আমিও মেরে ফেলতে পারি। তুমি তাহলে তাই করো। আমরা আমাদের ছেলের শরীর স্পর্শ করে কথা দিয়েছি, যারা ওর এই হাল করেছে তাদের উপযুক্ত শাস্তি দেব। ওই ডাইনি বুড়ির এর চেয়ে ভালো উপযুক্ত শাস্তি আমি আর দেখছি না। আমি সিদ্ধান্ত নিয়েছি বুড়িকে জানে মেরে ফেলব। ওর অন্য কোনো শাস্তি হতে পারে না। ও যদি বেঁচে থাকেও কোনো দিন শোধরাবে না। ওর মস্তিষ্ক পুরোটাই বিকৃত হয়ে গেছে। এতে অবশ্য আমার কোনো আপত্তি নেই, কিন্তু গ্রামের মানুষজন কি বলবে? তাছাড়া একটি জলজ্যান্ত মানুষকে এভাবে মেরে ফেলবো, এটা তো হয় না। ও মানুষ নয়, ও মানুষ হতেই পারে না। ও একটা ডাইনি, ডাইনিকে মেরে ফেলবার হুকুম রয়েছে। তোরা আমার সাথে থাকলে থাকবি, না হলে আমি একাই এ কাজ করব। আজকে ওই বুড়ির বাড়িতে আমি আগুন ধরিয়ে দেব। না না, এমন ধরনের কথা বলছো কেন? আমি তোমার পাশে থাকবো না কেন? অবশ্যই থাকবো। এই বুড়ির জন্য আমাদের দুই গ্রামের অনেক সমস্যা হয়েছে, অনেক সমস্যায় পড়েছে দু গ্রাম। আর নয়, চলো, যা সিদ্ধান্ত নিয়েছো সেটাই হবে, চলো। সাধু, এই সাধু, কোথায় তুই? আজ কি তোর শেষ দিন, তুই বেরিয়ে আয়। কি হলো কি? তোমরা সবাই মিলে আমার আশ্রমে ভিড় করেছো কেন? আমার শক্তি সম্বন্ধে তোমাদের কোনো ধারণা নেই। অহংকার হলো পতনের মূল, এ কথাটা জানেন তো আপনি? এসব কথা আমাকে শেখাতে আসবার কোনো দরকার নেই। আমি হলাম সাধু, আমার ক্ষমতা অশেষ। আমি চাইলে এখনই তোমাদের সবাইকে জব্দ করতে পারি। তুই জব্দ করবার আগে এটা শুনে নে, ওই বুড়ি পুড়ে মারা গেছে। আর এই যে তুই তোর শক্তিকে টাকার জন্য ভুলভালভাবে ব্যবহার করছিস, এটার শাস্তি এখন তোকে পেতেই হবে। এত বড় কথা, এত সাহস নিয়ে এখানে এসেছিস তোরা? ঠিক আছে, দেখ তাহলে আমার শক্তি কতটুকু। এই যে ঘটি দেখছিস, এই ঘটির জন্যই তো তোর ছেলে মারা গেল। এ ঘটিতে এমন শক্তি আছে যে শক্তি দিয়ে তোদের সবাইকে আমি এখন শায়েস্তা করব। তাই নাকি? দাঁড়া, দেখাচ্ছি মজা। হায় হায় হায়, তোরা কি করলি এসব? আমার ঘটির জল তো সব পড়ে গেছে। এ ঘটির জলে তো আমার যত শক্তি, এখন আমার কি হবে? এখন যা হওয়ার তা অবশ্যই হবে। অবশেষে আমাদের গ্রামের ওপর থেকে কুদৃষ্টি চলে গেল, আর কখনোই আমাদের গ্রামের উপরে কোনো বিপদ ঘনিয়ে আসবে না। হ্যাঁ, সবাই মিলে মোকাবেলা করব আসলে। গ্রাম তো অবশেষে ঠিকঠাক হলো। মাঝখান থেকে আবার ছেলেটাকে হারিয়ে ফেললাম।
আমার ছেলেটা নিজের জীবন দিয়ে এই গ্রামকে সমস্যা মুক্ত করে দিয়ে গেল। তবে এখন থেকে এটাও নজরে রাখতে হবে যেন ওই বুড়ির ছেলের মতো আর কোনো ছেলে অসুখে পড়ে সাহায্য না পেয়ে মারা যায়, তাহলে প্রতিটা ঘরে এমন ডাইনির জন্ম হবে। গিন্নি একদম ঠিক কথা বলেছে। আমরা সবাই সবার খেয়াল রাখবো। এ দু গ্রাম এবার থেকে আর আলাদা থাকবে না, একে অপরের সাহায্য সব সময় করবে। এটাই যেন হয়। আর আমি অনুরোধ করব আমার ছেলের জন্য সবাই প্রার্থনা করুক, সবাই আমার ছেলেটাকে মনে রাখুক, সুখে শান্তিতে বসবাস করুক। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।